আমি আলোচনাটা আবার এগিয়ে নিয়ে যেতে চাইছি। আপনারা দেখলেন যে গোটা দেশে বাংলা ভাষা বলার অপরাধে কিভাবে টার্গেট করা হচ্ছে, এবং সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের যারা থাকেন তাদের ক্ষেত্রেই করা হচ্ছে। তো আমি তথাগতবাবু আমার মানে দূত অবাধ্য বলে জানতাম, আমি জানতাম অ্যাঙ্কারও অবাধ্য, কিন্তু উনি মোটামুটি আমাকেই আলোচনার মানে বিষয়বস্তু নিয়েই উনি প্রথমেই আক্রমণ করেছেন। তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ এটা তো আমি রাজনৈতিকভাবে করছি না। আমি সবসময়, যদিও আমার একটা রাজনৈতিক পরিচয় আছে, আমাকে নির্দিষ্ট রাজনৈতিক মতের সমর্থক, কিন্তু যখন আমি আলোচনা করি তখন সম্পূর্ণ নিরপেক্ষভাবেই করার চেষ্টা করি। এর আগেও 2-1টা অনুষ্ঠান যা করেছি সেটা আমি করেছি। আমি জয়ন্তদার কাছে আসব। এই জয়ন্তদা, উনি যেটা বলছেন যে 1970 সাল থেকে কনস্ট্যান্ট অনুপ্রবেশ হচ্ছে, এবং এই যে 20% 70-এর দশক থেকে, এবং মানে 20% মুসলমান ছিল, সেটা বেড়ে এখন 30%, বা জনগণনা হলে আরও বেশি হতে পারে বা কম হতে পারে, বাট কাছাকাছি 30% যদি আমরা ধরে চলি। এই যে একটা মানে প্রজননের বিষয়, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলা ভাষা যেই বলুক না কেন, সেটা হিন্দু, মুসলমান, মতুয়া, রাজবংশী, মানে যে কোনো লোক হোক না কেন, এমনকি যারা বিজেপির ভোট ব্যাংক, আমি পরের প্যাকেজে সেটা দেখাবো, যে মতুয়া যেখানে মানে বনগাঁ বা ইত্যাদি ইত্যাদি জায়গায় যেখানে বিজেপি নির্দিষ্টভাবে প্রচুর ভোটে যেতে, তাদেরকেও টার্গেট করা হচ্ছে শুধুমাত্র বাংলা ভাষা বলার অপরাধে। তো এই যে 70 দশক থেকে এই যে 2024, এবং এটা হঠাৎ করে শুরু হয়নি, মানে অনেক আগেই চালু হওয়া উচিত ছিল, তথাগতবাবুর মতামত। তো এটা নিয়ে আপনার কি বক্তব্য? আমার যে বক্তব্য সেটা কোনো রাজনৈতিক দলের পছন্দ হতে পারে, না হতে পারে, কিছু অংশ কারো সমর্থন হতে পারে, কিছু অংশ অসমর্থন হতে পারে, কিন্তু আমি দীর্ঘদিন ধরে দিল্লিতে হোম মিনিস্ট্রি কভার করেছি, এবং তথাগতদার সঙ্গে আমি এ ব্যাপারে সম্পূর্ণ একমত যে অনুপ্রবেশ এটা কিন্তু একটা সমস্যা। অনুপ্রবেশটা একটা নন ইস্যু, এবং অনুপ্রবেশটা এটা হতে পারে না। এটা অবৈধভাবে কেউ অন্য সার্বভৌম রাষ্ট্রে ভিসা ছাড়া আসবে এবং থাকবে, এটা তো সংবিধানই তো মানে না। আমি মেক্সিকো থেকে আমেরিকায় গিয়ে ভিসা ছাড়া থাকতে পারি না। আমি নিজে ভিসা ছাড়া আমেরিকাতে গিয়েই তো থাকতে পারবো না। আমেরিকা কেন, পৃথিবীর কোনো দেশে থাকতে পারি না। এখন তাহলে অবৈধভাবে অনুপ্রবেশটাকে সমর্থনযোগ্য নয়, এবং অনুপ্রবেশ মারাত্মক বেড়ে গেলে যে জনসংখ্যার বিস্ফোরণে আমাদের আর্থ সামাজিক সমস্যা হয়, এটা নিয়েও কিন্তু আমি মনে করি এটা একটা বিরাট সমস্যা। গোপাল গান্ধীর মতো রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে রিপোর্ট দিয়েছিলেন, এবং সেই রিপোর্ট আমি তখন স্টোরি করেছিলাম আনন্দবাজার পত্রিকায়, 8 কলম লিড হয়েছিল, যে পশ্চিমবঙ্গ একটা ঘুমন্ত ডায়নামাইটে পরিণত হয়েছে। এবং এখানে তথাগতদার সাথে আমি কিন্তু একমত। তাহলে এখানে ক্যাভিয়েটটা কোথায়, যেখানে আমি আপত্তি আমার তথাগতদার সঙ্গে? তথাগতদার পজিশন কিন্তু ওয়েল নোন, আজকে গোটা দেশে তার অবস্থান, উনি বইও লিখেছেন এ ব্যাপারে, এবং এটা কোনো অপরিচিত রাজনৈতিক অবস্থান নয়, উনি একটা দলেরও প্রতিনিধিত্ব করেন। কিন্তু আমি বলছি সমস্যা হচ্ছে নাম্বার 1, যে এটাকে ধর্মের প্রিজমে, আজকে যদি মুসলিম অনুপ্রবেশকারী হয় তাহলে সেটা আমার সমস্যা, আর হিন্দু হলে সে শরণার্থী। এই যে দুভাবে দেখা ন্যারেটিভটা, এই ন্যারেটিভটা যদি একটা ইলেকটোরাল পলিটিক্সের, নির্বাচনী রাজনীতির হাতিয়ার হিসেবে ভোটের রাজনীতি হয়, তাহলে আমি কিন্তু একজন সুস্থ স্বাভাবিক রাষ্ট্রের নাগরিক, নিরীহ নাগরিক হয়ে বিনীতভাবে বলবো, সেটা কিন্তু ভোটের রাজনীতি হয়, ভোটের আগেই প্রচার হয়। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন। 2014-র আগে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে মোদী কিন্তু বলেছেন যে অনুপ্রবেশ আমরা বন্ধ করব। 2014-র পর আমি মনে করি মোদী সঠিক কাজই করেছেন, যে এটাকে খুব অগ্রাধিকার দিলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সরকারের জিও স্ট্র্যাটেজিক পজিশন, সেটা যদি এমন একটা ইস্যু হয়, অ্যান্টি বাংলাদেশ অবস্থান, যেটা আজকে আমরা বিড়ম্বনায় পড়েছি, আজকে আমরা ইউনুস আশায়, ওখানে জামাতদের দৌড়াতে, ওখানে হিন্দু মাইনরিটির ওপর অত্যাচারে, এখন আমরা আবার নতুন করে অনুপ্রবেশ এবং জামাত নিয়ে আন্দোলন এবং চিৎকার করছি। কিন্তু 2014 থেকে আজ পর্যন্ত ফেন্সিং দেওয়ার কাজটা কিন্তু বিএসএফের,
এবং সেখানে রাজ্য সরকার যদি জমি দিতেও কোনো সমস্যা হয়, তাহলে এখন তো হচ্ছে না, এখন তো মিউচুয়ালি আমি দেখতে পাচ্ছি, জানতেও পারছি রিপোর্টার হিসেবে, যে জমিও দেওয়া হচ্ছে। মমতা সরকার বলতো জমি দিলে ক্ষতিপূরণ দেয় না, তাই জমি দিই না। আবার জমি দেওয়া এবং বিনিময়ে খুব সমস্যা হয়, কাজটা খুব সোজা নয়। বুদ্ধদেব ভট্টাচার্য এবং আডবাণীর মধ্যেও অনুপ্রবেশ নিয়ে কনসেনসাস হয়েছে, এবং বুদ্ধদেব ভট্টাচার্য কমিউনিস্ট হয়েও অনুপ্রবেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। কিন্তু এগুলোর অনেক, যেরকম ইন্দ্রজিৎ গুপ্ত হোম মিনিস্টার হয়ে, এখনো মনে আছে আমার শপথ গ্রহণের পর সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যখন ইন্টারাকশন হলো, উনি বললেন, আমরা অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করেছিলাম, ইন্দ্রজিৎ গুপ্ত হোম মিনিস্টার, পোর্টফোলিও তখন অ্যানাউন্স হয়নি, কেননা তখন সবে শপথ নিয়েছেন, কিন্তু আমরা জানতে পাচ্ছি, উনি বললেন যে অনুপ্রবেশটা একটা মানবিক সমস্যা, এটা শুধুমাত্র ওইরকমভাবে ডান্ডা দিয়ে অনুপ্রবেশকারীদের ঠান্ডা করে দেবো, এটা অনেকগুলো লেয়ার্স আছে, অনেক স্তর আছে, সেটার একটা নরম মনোভাব নেওয়া হলো। এটা নিয়ে বিতর্ক হতে পারে যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমি কতটা নরম মনোভাব নেব, কতটা কঠোর অবস্থান নেব, কিন্তু রাজনৈতিক দলের এটা ধর্মীয় ভিত্তিতে একটা দেশের মেরুকরণের কাজে যদি ব্যবহার হয়, এবং অনুপ্রবেশ তো আজকের তথাগত দায়িত্ব বলছেন, আজকের সমস্যা নয়, তাহলে এত বছর ধরে সেটা তো নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরও তো নয় নয় করে অনেকগুলো হয়ে গেল। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমার কোথাও একটা মনে হচ্ছে যে এটা যতটা রাজনৈতিক দলের প্রচারের হাতিয়ার, এখনো বাংলাদেশের নির্বাচন আসছে, এখনো বিএনপি, আওয়ামী লীগ সমঝোতা হবে কিনা, জামাতের সাথে কি সমীকরণ হবে, এগুলো অনেক বেশি বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক পজিশনের জন্য আজকে ভারতের কাছে কূটনৈতিক অগ্রাধিকারটা অনুপ্রবেশের থেকেও বড় অগ্রাধিকার, এবং তার জন্য ওয়ান স্টেপ ফরওয়ার্ড মোদী সরকারকে টু স্টেপস ব্যাকওয়ার্ড করতে হতে পারে, এবং সেটা ন্যায্যভাবেও করতে হতে পারে। তখন 2026-এর ভোট হয়ে যাওয়ার পরে তখন এই প্যানেল ডিসকাশন যদি আবার হয়, তখন দেখা যাবে যে এই অনুপ্রবেশ সমস্যাটা কোথায় আছে, কতদিন আছে, কেন আছে। তথাগতদা আরও বই লিখবেন, ইস্যুটা নিয়ে তিনি মতাদর্শগতভাবে লড়াই করবেন, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে অপারেশনাল যে মিস্টেক্সগুলো যেটা হচ্ছে, যে একটা এমন ন্যারেটিভ তৈরি হচ্ছে, এবং সেটাকে তথাগতদা একটু লঘু করে দেখতে চাইছেন যে দু একটা ভুল হবে, কিন্তু বাঙালি আর অনুপ্রবেশকারী তো এক নয়। আজকে একটা মেক্সিকোর একটা লোক, সে স্প্যানিশ ভাষা তাদের রাষ্ট্রভাষা, এখন যদি তাকে এখন ওখানে গিয়ে স্প্যানিশ ভাষায় কথা বলছে বলে যদি একটা স্পেনের লোককে ধরা হয় এবং বলা হয় যে তুমি তাহলে মেক্সিকান হতে পারো, তোমাকে তো অ্যারেস্ট আগে করে নি, তারপরে আমরা দেখব যে তুমি আসলে স্পেনের লোক না তুমি মেক্সিকোর লোক, এটা হয় কখনো? সুতরাং আমি বাংলায় কথা বললেই আমি বাংলাদেশি চিহ্নিত হতে পারি, তার জন্য আগে ধরে নেব এটা তো হিমন্ত বিশ্ব শর্মা যে বলেননি তা তো না, এটা তো অন রেকর্ড তার বক্তব্যই রয়েছে। হ্যাঁ, উনি পরে ক্ল্যারিফিকেশন দিয়েছেন, সবথেকে ভালো ক্ল্যারিফিকেশন প্রধানমন্ত্রী নিজেই দিয়েছেন। তিনি, প্রধানমন্ত্রী যেটা বলেছেন, মানে মুখের কথায়, যে অনুপ্রবেশকারী আর বাঙালি আলাদা, সুতরাং প্রধানমন্ত্রী কিন্তু ক্ল্যারিফাই করেছেন, কিন্তু ফলে না পরিচয়তে না, অর্থাৎ সেই বিজেপি দলেরই আবার অন্য রাজ্যে যখন বাঙালি বিরোধী মদনলাল খুরানার সময়ও আমি নিজে চাক্ষুষ দিল্লিতে দেখেছিলাম যে মাথা কামিয়ে দেওয়া হলো, আলকাতরা দিয়ে মাথায় ক্রস করে দেওয়া হলো এবং হাওড়া স্টেশনে পাঠিয়ে দেওয়া হলো যে ওখান থেকে পুশব্যাক হবে। দেখা গেল সে বেচারা মালদার বাঙালি, বাল ঠাকরেও করেছিল, মহারাষ্ট্র থেকে হাওড়া স্টেশনে পাঠিয়ে। গোটা দেশেই একটা উগ্র, আমার কথাটা হচ্ছে যে এটা তো একটা আগুন নিয়ে, মানে এটা খেলা। এখন এই খেলাটাতে যদি মেরুকরণ হয়, মমতা বাঙালি গেল করে আইডেন্টিটি পলিটিক্স করবে, বিজেপি এখানে মেরুকরণের রাজনীতি আরও বাড়ানোর জন্য, হিন্দু ভোটকে কনসলিডেট করার জন্য আরও বেশি করে অনুপ্রবেশকারী মুসলিম গ্রোথ বলবে, তাতে কি কাজের কাজ কিছু হবে? আমার বক্তব্য হচ্ছে এটাকে ভোটের রাজনীতির থেকে বের করে এনে অনুপ্রবেশটাকে যেরকমভাবে বুদ্ধবাবু করার চেষ্টা করেছিলেন, বুদ্ধবাবুও পারেননি, তার পার্টিও মুসলিম ভোট ব্যাংকের পলিটিক্স তাকেও করতে হয়েছিল, কিন্তু এটাকে যদি আমরা ভোট ব্যাংকের প্রিজমের বাইরে নিয়ে এসে সমস্যাটাকে একটা অল পার্টি কনসেনসাস করে যদি অ্যাড্রেস করতে পারতাম, তাহলে একটা সভ্য দেশের সভ্য রাজনীতির